বিশ্বকাপের জন্য আগামীকাল ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি এবং এই স্কোয়াড ঘোষণা করার আগে আজকেই ছিল নেইমারের সর্বশেষ ম্যাচ এবং এই ম্যাচটাতে আনফরচুনেটলি অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলার ট্রাই করবো এবং নেইমারের বর্তমান কি পরিস্থিতি, তার আগামীকাল স্কোয়াডে থাকার কতটুকু সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। তো ওই আলোচনায় যাওয়ার আগে আমরা একটু নেইমারের কপাল বা ভাগ্যটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে একটা প্লেয়ার কতটা আনলাকি হইতে পারে সেটা আজকে ম্যাচে একদম জলজান্ত উদাহরণ হয়ে রইল। মানে নেইমার কতটা দুর্ভাগা সেইটা, এর থেকে বড় উদাহরণ আপনি আর খুঁজে পাবেন না। কেন বলতেছি এই কথাটা? দেখেন, আজকে যে ঘটনাটা ঘটছে এটা আপনারা সবাই জানেন, তাও শর্টলি যদি বলি, নেইমার পায়ে একটু ডিসকমফোর্ট ফিল করতেছে, ও গেছে স্প্রে করতে। এই টাইমটাতে সান্তোস যখন সাবস্টিটিউট করতেছে, রেফারি বা ফোর্থ অফিসিয়াল যে ছিল বা ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তারা ভুলবশত নেইমারকে সাবস্টিটিউট করে ফেলছে এবং ওইটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। নেইমার তখন ওইটা খেয়ালই করে নাই, ওর তো এখন ট্রিটমেন্ট চলতেছিল এবং সাবস্টিটিউট প্লেয়ার রবিনহো জুনিয়র ও আবার খেলতে নেমে গেছে। এমন না যে ও দাঁড়াই ছিল, ও মাঠে নেমে গেছে, মানে ভুল বোঝাবুঝি। তো যখন এই ঘটনাটা ঘটছে তখন নেইমার যখন ফিল করছে যে ওকে ফাইন আমি মাঠে নামতে চাইতেছি, তখন দেখতেছে যে হ্যাঁ কাহিনী তো পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে নেইমারকে সাবস্টিটিউট করে ফেলছে অফিসিয়ালি। তখন আসলে মাঠে নামার আর সম্ভাবনা নাই। নেইমার যদিও দেখাইছে, টোকেনও দেখাইছে, নোটটাও দেখাইছে যে আমার 31-এর বদলে 7 নামার কথা, এখানে আমাকে 10 কেন সাবস্টিটিউট করা হইতেছে। তো বিভিন্ন ধরনের বিতর্ক গেছে। এখন কথা হলো যে ভাগ্য কিভাবে, এই যে এইরকম ঘটনা আপনি গত 100 বছরে যদি খোঁজেন, আমার কাছে মনে হয় না যে 5টা ঘটনা পাবেন এইরকম ভাবে ঘটছে। 5টাকে 3টা মনে হয় খুঁজে পাওয়া যাবে না। এবং এই ঘটনাটা ঘটছে আগামীকাল ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করার আগে। নেইমারের দল 3-0 গোলে হারতেছে এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, নেইমার যখন সেকেন্ড হাফে ফলস নাইনে খেলে ভালো করতেছিল, সেকেন্ড হাফে শুরুতেই দুইটা চান্স ক্রিয়েট করছে, কয়েকটা ডুয়েল জয় করা শুরু করছে, মানে সেইভে ফিরতেছে, ঠিক ওই সময় নেইমারকে তুলে ফেলা হইতেছে। নেইমার যখন ফার্স্ট হাফের যে একটু পুর পারফরমেন্স ওইটাকে রিকভারি করতে চাইতেছে, সান্তোস যখন একটু সেইভে ফিরতে চাইতেছে, খেলাটা একটু জমতেছে, তখনই নেইমারকে সাবস্টিটিউট করে ফেলা হয়েছে আনফরচুনেটলি, পুরো ভুলবশত। তো এইরকম ঘটনা যখন পুরো দুনিয়াতে আপনি খুঁজে পাইতেছেন না, কিন্তু নেইমারের ক্ষেত্রেই ঘটতেছে, তাও স্কোয়াড ঘোষণা করার আগের দিন, যখন নেইমার একটু করে আবার রিদমে ফিরতেছে। এই হলো কপাল। সারা জীবন যে প্লেয়ারটা ইনজুরির সাথে ইনজুরি ফেস করতেছে, বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়ছে, শুধু ওয়ার্ল্ড কাপটার কথা চিন্তা করে সে ক্যারি করতেছে সকল এই রিহ্যাব প্রসেস গুলো যে কত কঠিন সেইগুলো সে ক্যারি করতেছে, স্টিল তার সাথে এইরকম কাহিনী ঘটতেছে। আমি বলতেছি না যে এই কাহিনীর কারণেই নেইমার হয়তো আগামীকাল দলে থাকবে না, এরকম কিছু না, বাট এই কাহিনীটা তো ঘটছে, কেন ঘটবে? মানে কপাল খারাপ থাকা ছাড়া কেন ঘটবে? এই হলো আসলে নেইমারের অবস্থা, নেইমারের কপালের অবস্থা। এখন আসেন সম্ভাবনার দিকে যদি যাই, সম্ভাবনা এই ম্যাচটার আগ পর্যন্ত যতটুকু ছিল আমার কাছে মনে হয় যে একটু কমছে, বাট স্টিল নেইমারের 70-75% এরকম সম্ভাবনা আমার কাছে মনে হয়। সম্ভাবনা একটু কমছে কেন? একটু কমছে শুধুমাত্র ওই যে একটা স্প্রে করতে গেছে না, একটু ডিসকমফোর্ট ফিল হয়েছে না, অতটুকুই। এই যে বড় একটা মেজর কাহিনী ঘটছে, এটা তো লাকের বিষয়, ঠিক আছে, ওইটা হয়তো বা ম্যানেজমেন্ট বুঝে ফেলবে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই যে ডিসকমফোর্ট একটা ছোট্ট কনসার্ন তৈরি করে, এইটা হয়তো বা নেইমারের চান্সটা একটু লিমিটেড করতেছে, বাট স্টিল আই ফিল যে নেইমার হয়তো থাকার সম্ভাবনা বেশি, এটা আমার কাছে মনে হয়। কারণ নেইমার যেভাবে রিদম ফিরছে এবং ফিজিক্যালি নেইমার ফিট, পুরোপুরি ফিট, আর ডিসকমফোর্ট স্প্রে দিতে গেছে, এটা ভাই খুব স্বাভাবিক। আপনি একদম 100% ফিট যে প্লেয়ার, ভিনিসিয়াসের কথা চিন্তা করেন, আমাদের সব থেকে ফিট প্লেয়ার, ওর ক্ষেত্রেও দেখবেন যে ও স্প্রে দিতেছে, ডিসকমফোর্ট ফিল করতেছে, স্প্রে দিতেছে, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং এটা 2-3 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যায় যদি খুব বড় ডিসকমফোর্ট হয়। সো এখন কার্লো আনচেলত্তির আসলে ওইটা বিবেচনা করতে হবে যে নেইমার কোন শেপে আছে, কিভাবে খেলতেছে। এবং আপনি যদি মনে করেন যে সান্তোস 3-0 গোলে হারছে এই জন্য নেইমার পুরো দায়ভার নিতেছে, আপনি নেইমারের কোয়ালিটির সাথে বাকিদের কোয়ালিটি তো ম্যাচই করেন। আপনি ন্যাশনাল টিমে যারা খেলবে নেইমারের কোয়ালিটির আশেপাশে কোয়ালিটি মেনটেন করে, তারা বুঝবে যে নেইমারের মুভমেন্ট কোথায়, নেইমার কি পাস করে দিতে চাইতেছে। আর এখানে ডিফেন্ডার সবাই স্লিপই খাইতেছে, সবাই খালি পইরেই যাইতেছে, বল পাস কে দিবে। যে 3টা গোল খাইছে, 3টাই হলো দেখবেন যে ডিফেন্ডার স্লিপ খাইতেছে, মানে এরা ডিফেন্স কেমনে করে সেটাই জানে না। সো
সান্তোসের পারফরমেন্স দিয়ে যদি কার্লো আনচেলত্তি নেইমারকে বিবেচনা করতে চায়, আমি ভাই সিলিন্ডার, তাহলে কার্লো আনচেলত্তি ভাই আপনার বিবেচনা করারই দরকার নেই। হ্যাঁ, আর যদি আপনি শুধুমাত্র নেইমারকে ফোকাসে রেখে বিবেচনা করেন, আপনার অবশ্যই নেইমারকে কল করা উচিত। এরকম ছোটখাটো এই ভাগ্যের খেলা আপনি কিছু করতে পারবেন না। তারপরে নেইমার আগের ম্যাচগুলো যদি দেখেন, এই ম্যাচটা যেভাবে শেষ করছে, উঠে যাওয়ার আগ পর্যন্ত যেভাবে শেষ করছে, আই ফিল ইটস মোর দ্যান এনাফ। সান্তোসের হয়ে এর থেকে বেটার আপনি কিছু করতে পারবেন না, নো চান্স। আপনি এখানে আমাদের ব্রাজিল দলের সব থেকে ভালো যারা খেলতেছে, ভিনিসিয়াস, রাফিনহা, এদেরকে এনে দেন, সেম হবে, কোনো চেঞ্জ আমি দেখি না। তো আমার কাছে মনে হয় না যে অনেক বড় ইফেক্ট ফেলবে, বাট ইয়েস, আজকের ম্যাচটা কুড বি বেটার, এর থেকে বেটার হওয়া উচিত ছিল, বেটার হইতে পারতো। যেভাবে স্টেজ তৈরি করা হচ্ছিল, যেভাবে সবকিছু মঞ্চায়ন করা হচ্ছিল, শুড বি বেটার, বাট হয় নাই। এইটা একটু হলেও কনসার্ন জায়গাইতেছে, এবং সবকিছু ভাই এখন আমি ভাগ্যের উপর ছেড়ে দিছি। যদি কার্লো আনচেলত্তি কল করে ইটস ফাইন, যদি কল না করে দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।